শুভ সকাল শিক্ষার্থীগণ। আশা করছি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। সবাইকে ধন্যবাদ, তোমরা গত 2টি ক্লাসে যেভাবে পার্টিসিপেট করেছো, হোমওয়ার্কগুলো সাবমিট করেছো। আমি সত্যিই খুব আনন্দিত এবং প্রফুল্ল বোধ করছি। আশা করছি তোমরা সামনের ক্লাসগুলো এভাবে করবে এবং তোমাদের এইরকম পার্টিসিপেশন আসলেই মনকে ভালো করে দেয়। তো আজকে আমরা রুই মাছের আমাদের দ্বিতীয় ক্লাসটি করব। চলো আমরা আজকে ক্লাসটি শুরু করে দিই। তো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র, রুই মাছের হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, রুই মাছের ধমনীতন্ত্র যেখানে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ও বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে আলোচনা করা হবে, এবং সবশেষে থাকছে তোমাদের জন্য আরও কিছু বাড়ির কাজ। যাই হোক, কথা না বাড়িয়ে চলো পড়া শুরু করে দেওয়া যাক। তোমাদের আজকে প্রথম টপিক হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠনে রুই মাছের হৃৎপিণ্ড এটি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, এটির চারপাশে কোনো আদৌ কোনো আবরণী আছে কি না, বা এটি কী ধরনের রক্ত সংবহন করে, এখানে রক্ত যেটা আছে সেটার কালার কি, সেখানে কি কি ধরনের রক্তকণিকা আছে, এই সব জিনিস আমাদেরকে জানতে হয়। রুই মাছের যে রক্ত সংবহনতন্ত্র, সেখানে যে রক্ত পরিবাহিত হয় সেই রক্তটির রং লাল, এবং এই লাল বর্ণের রক্তে দুই ধরনের অংশ পাওয়া যায়, একটি হচ্ছে রক্তরস এবং একটি হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকায় তোমরা জানো মানবদেহে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই 3 ধরনের রক্তকণিকা থাকে। এই রক্তকণিকা আসলে আর কিছুই না, রক্তেরই কিছু কোষ। তবে এখানে রুই মাছের রক্তে সাধারণত 2 ধরনের রক্তকণিকা থাকে, একটি হচ্ছে লোহিত রক্তকণিকা, অন্যটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। যেখানে লোহিত রক্তকণিকা ডিম্বাকৃতির এবং অবশ্যই নিউক্লিয়াস যুক্ত, যেখানে মানবদেহের লোহিত রক্তকণিকাতে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। যখন আমি বলছি কোনো কিছু একটু খেয়াল করে শুনবে, যদি কোথাও মনে হচ্ছে প্রবলেম অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন মাত্র যে পয়েন্টটা বললাম যে মানবদেহের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু রুই মাছের আরবিসি বা লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে। অবশ্যই পয়েন্ট করার মতো একটা টপিক, একটা পয়েন্ট করা যায় এটা দিয়ে। অবশ্যই এটা খাতা কলম নিয়ে বসে ক্লাসটা করবে এবং খাতায় লিখে ফেলবে। ওকে, এবং এদের যে শ্বেত রক্তকণিকাগুলো পাওয়া যায় সেগুলো দেখতে অ্যামিবার মতো। আশা করছি তোমাদের অ্যামিবা স্ট্রাকচার মনে আছে। অ্যামিবা যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই, এরা চাইলেই নিজের আকৃতিকে পরিবর্তিত করতে পারে, তাই এদের আকৃতিকে আসলে নির্দিষ্ট কোনো নামে ডাকা যায় না, তবুও এদেরকে আমরা বলি অ্যামিবয়েড আকৃতি। তাই শ্বেত রক্তকণিকার আকৃতি অ্যামিবয়েড, অর্থাৎ এটি এর আকৃতি চেঞ্জ করতে পারে। রুই মাছের হৃৎপিণ্ড, এর শিরা, এর ধমনী, শিরা এবং ধমনী সংযোগস্থল, বিভিন্ন কৌশিক জালিকা সব কিছু মিলে এর রক্তকে সারা দেহে পরিবহন করে থাকে। অর্থাৎ রুই মাছের রক্ত সংবহনতন্ত্রের হৃৎপিণ্ড, শিরা, ধমনী, কৌশিক জালিকা সব কিছুই অন্তর্গত। এই সবগুলো অঙ্গ বা অংশকে একত্রিতভাবে আমরা রুই মাছের রক্ত সংবহনতন্ত্র বলতে পারি। আচ্ছা, চলো আমরা এখন হৃৎপিণ্ডের গঠনটা একটু ভালো করে দেখে নিই। বাম পাশের চিত্রে এবং ডান পাশের চিত্রে উভয় দিকেই 2টা হৃৎপিণ্ড দেখা যাচ্ছে। অবশ্যই এই 2টি রুই মাছের হৃৎপিণ্ডকে আলোচনা করা হয়েছে বা চিহ্নিতকরণ করা হয়েছে। তোমরা যদি একটু এখানে খেয়াল করো, এটি হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। এখানে রুই মাছের দেহের সকল কোষগুলোতে প্রতিনিয়ত শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হচ্ছে তার পাশাপাশি কিন্তু কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়ে থাকে।
সেই কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন শিরার মাধ্যমে এসে সেই কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বিভিন্ন শিরার মাধ্যমে এসে প্রথমে চলে আসে এই হৃৎপিণ্ডের প্রথম যে অংশ সেখানে, যাকে আমরা সাইনাস ভেনোসাস বলে থাকি। খেয়াল করে দেখবে এখানে থেকে হৃৎপিণ্ডের যে অংশগুলো, এখানে তিনটা প্রকোষ্ঠ দেখা যাচ্ছে: সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। সাইনাস ভেনোসাসকে যদিও হৃৎপিণ্ডের সাথে সংশ্লিষ্ট বা সংযুক্ত দেখানো হচ্ছে, তো আদৌ এটি হৃৎপিণ্ডের কোনো প্রকোষ্ঠ নয়। এটি হৃৎপিণ্ডের রুই মাছের হৃৎপিণ্ড সাধারণত দুইটি প্রকোষ্ঠে বিভক্ত, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। এখানে তৃতীয় কোনো প্রকোষ্ঠ নেই। তবে সাইনাস ভেনোসাসকে সরাসরি প্রকোষ্ঠ বলা না হলেও এটিকে উপপ্রকোষ্ঠের মর্যাদা দেওয়া হয়েছে। সাইনাস ভেনোসাস একটি উপপ্রকোষ্ঠ। সাইনাস ভেনোসাসের পরেই হৃৎপিণ্ডের যে সবচেয়ে বড় অংশ, সবচেয়ে বড় যে প্রকোষ্ঠ, সেটি হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের পরে যে প্রকোষ্ঠটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ভেন্ট্রিকল। অর্থাৎ রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, সেখানে 3 নম্বর যে প্রকোষ্ঠটি রয়েছে সেটি কোনো প্রকোষ্ঠ নয়, সেটি একটি উপপ্রকোষ্ঠ। আমি আবারও বলছি, সাইনাস ভেনোসাস কোনো প্রকোষ্ঠ নয়, এটি একটি উপপ্রকোষ্ঠ। এই সম্পূর্ণ হৃৎপিণ্ডটির চারপাশে একটি আবরণ দিয়ে আবৃত, যার নাম পেরিকার্ডিয়াম। অর্থাৎ পেরিকার্ডিয়াম আবরণ দ্বারা হৃৎপিণ্ডটি আবৃত অবস্থায় আছে। ওই হৃৎপিণ্ডটি তুমি খেয়াল করলে দেখতে পাবে হৃৎপিণ্ডটির মাঝখানে একটি প্রকোষ্ঠ, উপপ্রকোষ্ঠ থেকে প্রকোষ্ঠ বা এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে যেতে গেলে কিছু অংশ, প্রবৃদ্ধিমূলক অংশ দেখা যাচ্ছে। আসলে এগুলো এক ধরনের কপাটিকা। কপাটিকা কী কাজ করে? কপাটিকা রক্তের একমুখী চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে কি আমাদের যে রুই মাছের হৃৎপিণ্ডে কি একমুখী রক্ত চলাচল করে? হ্যাঁ, রুই মাছের হৃৎপিণ্ডে একমুখী রক্ত চলাচল করে এবং রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকেই পরিবহন করে থাকে। ভালো করে শুনবে, মানুষের হৃৎপিণ্ডে, যেখানে আমাদের হৃৎপিণ্ডে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড উভয় সমৃদ্ধ রক্ত আমাদের হৃৎপিণ্ডে যায় এবং সেখান থেকে সারা দেহে যায়, কিন্তু এবং আমাদের হৃৎপিণ্ডও কিন্তু দ্বিচক্রে, যেখানে বিভিন্নভাবে রক্ত যাচ্ছে এবং বের হচ্ছে। কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় এবং এখানে একমুখী রক্তের চলাচল দেখা যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই রক্তের একমুখী চলাচল নিশ্চিতকরণের জন্য একটি প্রকোষ্ঠ থেকে আরেকটি প্রকোষ্ঠে যাওয়ার সময় কতগুলো কপাটিকা দেখা যায়। এই কপাটিকাগুলো রক্তের একমুখী চলাচলকে নিয়ন্ত্রণ করে। এই কপাটিকাগুলো কি, বা এই কপাটিকাগুলো প্রবেশের কীভাবে প্রবেশ করছে আমরা একটু দেখে নিব। খেয়াল করে দেখো, রুই মাছের সাইনাস ভেনোসাস দিয়ে যখন রক্ত প্রবেশ করবে, তখন সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাওয়ার পথে একটি কপাটিকা দেখতে পাওয়া যায়, একজোড়া কপাটিকা অ্যাকচুয়ালি। এই কপাটিকাকে বলা হয়, খেয়াল করে দেখবে নামটির সাথে প্রকোষ্ঠ দুইটার সংযোগস্থলের অবশ্যই একটি মিল আছে, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। অর্থাৎ সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাচ্ছে, তাই এটির নাম সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। ঠিক একইভাবে অ্যাট্রিয়াম থেকে যখন রক্ত ভেন্ট্রিকলের দিকে যায়, এর মাঝখানেও ঠিক একজোড়া কপাটিকা দেখতে পাওয়া যায়। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে ব্লাড যাচ্ছে বা ব্লাড ট্রান্সপোর্ট করছে। তো এখানে এই দুটার মাঝখানের কপাটিকার দুইটার নাম কী হবে? প্রকোষ্ঠ দুটির মাঝখানের কপাটিকার নাম এই প্রকোষ্ঠ দুটির নামের সাথে কানেক্টেড হবে। তাহলে এটির নাম কী হতে পারে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার দিকে ব্লাড যাচ্ছে, তাই মাঝখানের কপাটিকার নাম হবে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, বা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানের কানেক্টেড একটা কপাটিকা, তাই এটার নাম হয়েছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ঠিক একইভাবে ভেন্ট্রিকল থেকে তার পরবর্তী অংশ ভালভাস অ্যাওর্টাতে যাওয়ার সময়, ভালভাস অ্যাওর্টা হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, এটি একটি জাস্ট স্ফীত অংশ। ভালভাস অ্যাওর্টা জাস্ট একটি স্ফীত অংশ, যা পরবর্তীতে রক্তকে ফুলকাতে নিয়ে যেতে সাহায্য করে। ওকে, এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, হৃৎপিণ্ডের বাইরের একটি অংশ।
ভেন্ট্রিকল থেকে ভালভাস এওর্টাতে যাওয়ার পথে আরও একটি আবার একজোড়া কপাটিকা দেখতে পাওয়া যায়, যার নাম অবশ্যই আবার একই রকম ভেন্ট্রিকল এবং ভালভাস এওর্টার নামের সাথে মিলিয়ে ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা। খেয়াল করে দেখবে যে প্রকোষ্ঠ বা যে উপপ্রকোষ্ঠের সাথে একটি প্রকোষ্ঠ বা উপপ্রকোষ্ঠের সাথে একটি আরেকটির সাথে কানেক্টেড, এখানে তাদের নামের মধ্যে কিন্তু এই মাঝখানের যে কপাটিকা সেটির নাম দেওয়া আছে। তাহলে ভেন্ট্রিকল থেকে ভালভাস এওর্টাতে যাচ্ছে, নাম কি হবে? ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা। ওকে, তাহলে কপাটিকানগুলোর নাম আমরা একটু আবার জেনে নেই। সাইনাস ভেনোসাস, যেটি হৃৎপিণ্ডের একটি উপপ্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের এটি কোনো আসল প্রকোষ্ঠ নয়। সাইনাস ভেনোসাস থেকে যখন এট্রিয়ামে যাবে ব্লাড এখান থেকে এখানে যাবে, মাঝখানে এই যে কপাটিকাটি দেখা যায় বা দেখতে পাওয়া যায়, এটির নাম কি হবে? সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। ফাইন। নেক্সট, অ্যাট্রিয়াম থেকে যখন ব্লাড ভেন্ট্রিকলের দিকে যাবে তখন মাঝখানে যে কপাটিকা দেখতে পাওয়া যায়, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। একইভাবে ভেন্ট্রিকল থেকে যখন ব্লাড ভালভাস এওর্টার দিকে যাবে, মাঝখানে কপাটিকার নাম কি হবে? ভেন্ট্রিওভালভাস কপাটিকা। এই ছিল হৃৎপিণ্ডের গঠন। তোমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ একই চিত্র, একটু ভিন্নভাবে দেওয়া হয়েছে। তো এই ছিল হৃৎপিণ্ডের গঠন। আমরা এখন হৃৎপিণ্ডে কীভাবে রক্ত সঞ্চালিত হয়, রক্ত কীভাবে পরিবাহিত হয় হৃৎপিণ্ডের মধ্যে, সেটা আমরা জানব। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন কীভাবে হয় সেটা আমরা শিখব এখন। তো এখানে দেখতেই পাচ্ছ এটি হচ্ছে রুই মাছের কোন দিক থেকে কোন দিকে কীভাবে রক্ত সংবহন হয় সেরকম একটি চিত্র। এখানেও জিনিসটা একটু কালারফুলি প্রেজেন্ট করা হয়েছে, যেখানে কালারগুলো কোন কালারটা কীরকম কী ধরনের ব্লাড সাপ্লাই করে সেটা এখানে লেখাও আছে, তোমরা দেখে নিবে অবশ্যই। তো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন আমরা আগেই জেনেছি। রুই মাছের দেহে যে রক্ত পরিবাহিত হয় সেটা সারা দেহ থেকে বা সারা দেহের বিভিন্ন কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটাকে সংগ্রহ করে তারপর বিভিন্ন শিরার মাধ্যমে চলে যায় রুই মাছের হৃৎপিণ্ডে। অর্থাৎ রুই মাছের হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়। তারপর সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রুই মাছের হৃৎপিণ্ড হয়ে রুই মাছের ফুলকায় যায়। সেখান থেকে ফুলকায় কার্বন ডাইঅক্সাইড ফুলকার মাধ্যমে বাইরে বের হয়ে যায় এবং অক্সিজেন ফুলকার মাধ্যমে রক্তে প্রবেশ করে। তারপর সেই অক্সিজেনেটেড ব্লাড তা আবার বিভিন্ন রকম ধমনির মাধ্যমে তোমার রুই মাছের দেহের বিভিন্ন ধরনের যে কোষগুলো আছে বা বিভিন্ন অঙ্গগুলো আছে সেখানে পৌঁছে যায়। ব্যাপারটা খুব সিম্পল, যে অক্সিজেনেটেড ব্লাড বিভিন্ন কোষে যাবে, সেখানে শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হবে তার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড দেখা যাচ্ছে শিরার মাধ্যমে চলে আসবে হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড থেকে রক্ত তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে আসবে ফুলকায় এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময়ের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে যাবে এবং অক্সিজেন রক্তে চলে আসবে এবং সেটা ধমনির মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে তথা বিভিন্ন কোষে চলে যাবে। ভেরি সিম্পল। তো এখানে যেহেতু রুই মাছের হৃৎপিণ্ডে এক ধরনের রক্ত সংবহন দেখা যায়, সেটা আমরা আগের চিত্রেও দেখেছি। তোমাদের সুবিধার জন্য আমি একটু আগের চিত্রে ফেরত যাচ্ছি। রুই মাছের হৃৎপিণ্ডে একমুখী রক্ত সংবহন হয় এবং সেটা যেহেতু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এবং এখানে যেহেতু রক্তের পরিবহন করছে বিভিন্ন ধরনের শিরা বা ভেইন, তাই এই ধরনের তোমার হৃৎপিণ্ডকে আমরা সাধারণত বলি ভেনাস হার্ট। যে ধরনের হৃৎপিণ্ড বা হার্টগুলো সাধারণত শিরার মাধ্যমে সেখানে রক্ত পরিবাহিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোনো হৃৎপিণ্ড পরিবহন করে, সেই হৃৎপিণ্ডগুলোকে ভেনাস হার্ট বলা হয়। অর্থাৎ রুই মাছের হৃৎপিণ্ড এক ধরনের ভেনাস হার্ট বা রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। ওকে, তো এইবার একটু খেয়াল করে যদি দেখো রুই মাছের হৃৎপিণ্ড এখানে যখন রক্ত ট্রান্সপোর্ট করবে বিভিন্ন ধরনের শিরা হয়ে, যখন সাইনাস ভেনোসাসে ব্লাডটা আসবে এখান থেকে ব্লাডটা যাবে অ্যাট্রিয়ামে।
যখনই সাইনাস ভেনোসাস থেকে ব্লাডটা অ্যাট্রিয়ামে যাবে, সাইনাস ভেনোসাস কী হবে? সংকুচিত হবে, এবং অ্যাট্রিয়াম তখন কী হবে? প্রসারিত হবে। অন দ্য সেম মোমেন্ট অ্যাট্রিয়াম থেকে যখন আমার ব্লাডটা ভেন্ট্রিকলে যাবে, তখন অ্যাট্রিয়াম কী হবে? সংকুচিত হবে, এবং ভেন্ট্রিকল কী হবে? প্রসারিত হবে। এই যে একটা তাদের ক্রমান্বয়িক সংকোচন প্রসারণ, ক্রমান্বয়িক সংকোচন প্রসারণ, এর মাধ্যমে ব্লাডটা তার হৃৎপিণ্ড হয়ে ভালভাস অ্যাওর্টা হয়ে ফুলকায় চলে যায়। একটু ভালো করে খেয়াল করবে, রুই মাছের যে হৃৎপিণ্ডের সংকোচন, সংকুচিত হওয়া, এটাকে আমরা বলি সিস্টল। আবার যদি প্রসারিত হয়, এটাকে আমরা বলি ডায়াস্টল, অর্থাৎ সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল। সংকুচিত হওয়া সিস্টল, প্রসারিত হওয়া ডায়াস্টল। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছ। রুই মাছের হৃৎপিণ্ডে দিয়ে কীভাবে ব্লাড ট্রান্সপোর্ট হয় সেটাও আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো আমরা এখন আলোচনা করব রুই মাছের ধমনীতন্ত্র নিয়ে। রুই মাছের ধমনীতন্ত্র, যার মাধ্যমে রুই মাছের হৃৎপিণ্ড থেকে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড ফুলকায় যায়, এবং ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড দেহের বিভিন্ন অংশে, বিভিন্ন অঙ্গে পৌঁছে যায়। আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। তো রুই মাছের যে হৃৎপিণ্ড, সেখান থেকে আমরা দেখেছি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড সেটা ফুলকায় চলে যায়। রুই মাছের হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় ভালভাস অ্যাওর্টা। ভালভাস অ্যাওর্টা থেকে আরও একটি অ্যাওর্টা তৈরি হয়, যেটাকে আমরা ভেন্ট্রাল অ্যাওর্টা বলে থাকি। এই ভেন্ট্রাল অ্যাওর্টা একটি স্ফীত অ্যাওর্টা বা স্ফীত ধমনী, যেখান থেকে দেখা যাচ্ছে প্রায় চারটি অন্তর্বাহী ধমনী রুই মাছের ফুলকায় প্রবেশ করে। এটি আসলে দেখা যাচ্ছে উভয় পাশেই, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে উভয় পাশেই তোমার 4টি করে অন্তর্বাহী ধমনী রুই মাছের ফুলকায় প্রবেশ করে। কিন্তু এখানে দেখানোর সুবিধার্থে বা এক্সপ্লেইন করার সুবিধার্থে তোমাদের গাজী আজমল স্যারের বইয়ে একটি করে দেখানো হয়েছে, অনলি একটা সাইড দেখানো হয়েছে, এই সাইডটা দেখানো হয়নি। যাই হোক, আমরাও একটি সাইড নিয়ে আলোচনা করব। তবে এটা জেনে রেখো, সাধারণত ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে যে অন্তর্বাহী ধমনীগুলো তৈরি হয়, যে 4 জোড়া অন্তর্বাহী ধমনী, এটি উভয় পাশেই বিস্তৃত থাকে। আচ্ছা, এই অন্তর্বাহী ধমনীগুলো দেখা যায় প্রথম অন্তর্বাহী ধমনী প্রথম ফুলকায়, দ্বিতীয় অন্তর্বাহী ধমনী দ্বিতীয় ফুলকায়, তৃতীয় অন্তর্বাহী ধমনী তৃতীয় ফুলকায়, এবং চতুর্থ অন্তর্বাহী ধমনী চতুর্থ ফুলকায় প্রবেশ করে। এখন আমাদের এটা জানতে হবে যে রুই মাছের দেহে যে ফুলকা তন্ত্র আছে বা তার যে শ্বসনতন্ত্র আছে, সেখানে সাধারণত 4 জোড়া ফুলকা আছে। কয় জোড়া? 4 জোড়া। তো এখানে 1 2 3 4 জোড়া, 4টি দেখানো হয়েছে, অর্থাৎ বাকি 4টি এ পাশে আছে, যেটা এখানে দেখানো হয়নি। এবং এখানে আরও একটি অংশ দেখানো আছে, এটিকে ফুলকা ভেবে ভুল করো না, সেটা কি আমি একটু পরে এক্সপ্লেন করছি। আচ্ছা, প্রথমত রুই মাছের হৃৎপিণ্ড হয়ে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে, সেটি সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস অ্যাওর্টা এবং পরবর্তীতে ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে চলে আসে প্রথম অন্তর্বাহী ধমনী হয়ে প্রথম ফুলকায়, এবং পরবর্তীতে দ্বিতীয় অন্তর্বাহী ধমনী হয়ে দ্বিতীয় ফুলকায়, তারপর তৃতীয়, চতুর্থ। এইভাবে এই তোমার ইয়েগুলো, অন্তর্বাহী ধমনীগুলো বিভিন্ন ধরনের ফুলকায় রক্ত সংবহন করে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে ফুলকাগুলোতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড যাচ্ছে, তো এখান থেকে কি হবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটা এখানে থেকে ফুলকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা দেহের বাইরে চলে যাবে ব্যাপন প্রক্রিয়ায়, এবং অক্সিজেনটা ফুলকায় চলে আসবে। ঠিক সেই মুহূর্তে এই ফুলকা থেকে কি হবে? অক্সিজেনেটেড ব্লাড আবার কি হবে? একটি বহির্বাহী ধমনী হয়ে বাইরে চলে যাবে, এবং দ্বিতীয় ফুলকা থেকেও বহির্বাহী ধমনী হয়ে বাইরে চলে যাবে। এবং এই যে বহির্বাহী ধমনীগুলো, এগুলো লম্বালম্বিভাবে একটি ল্যাটারাল বা পার্শ্বীয় একটি ধমনী তৈরি করবে। ওকে, ল্যাটারাল ধমনী তৈরি করছে। এবং ঠিক একইভাবে তৃতীয় এবং চতুর্থ
যে ফুলকা আছে সেখান থেকেও দেখা যাচ্ছে বহির্বাহী ধমনী তৈরি হচ্ছে, তারা ল্যাটেরাল অ্যাওর্টাতে গিয়ে মেলার আগে তারা নিজের আগে কানেক্টেড হচ্ছে, তারপর গিয়ে সেটা ল্যাটেরাল ধমনী বা ল্যাটেরাল অ্যাওর্টাতে মিলিত হচ্ছে। এবং এইখানে একটা প্রশ্ন থেকে গিয়েছিল যে এই জিনিসটা কি, দেখাই যাচ্ছে প্রথম বহির্বাহী ধমনী থেকে অন্য একটি হাইওয়ের ধমনী তৈরি হয়েছে যা এই সিউডোব্রাঙ্কে গিয়ে মিলিত হচ্ছে। সিউডোব্রাঙ্ক কি? সিউডোব্রাঙ্ক হচ্ছে এখানে তুমি দেখে বুঝতেই পারছো, সিউডো শব্দটার অর্থ হচ্ছে মেকি বা নকল বা যেটা আসল নয়, অর্থাৎ এটি দেখতে ফুলকার মতো হলেও এটি আসলে ফুলকা নয় বা এটি একটি ক্ষয়প্রাপ্ত ফুলকা। এটির আসল কার্যক্রম রুই মাছের দেহে এখনও অজানা, বিজ্ঞানীরা এখনও সেটি জানেন না। তবে ধারণা করা হয় যে সিউডোব্রাঙ্ক রুই মাছের অপথলমিক ধমনীতে অতি উচ্চতর ঘনমাত্রায় অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করে বা এর বিভিন্ন ধরনের অক্সিজেনের ট্রান্সপোর্টেশনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা মস্তিষ্কের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও সব কিছুই এখনও ধারণা, এটা নিয়ে স্পষ্ট কোনো আইডিয়া এখনও দেওয়া যাওয়া হয়নি। ওকে, পরবর্তীতে এই যে ল্যাটারাল অ্যাওর্টা, এটি একটি সম্মুখভাগে এটি দেখা যাচ্ছে একটি ক্যারোটিড ধমনী তৈরি করছে যা রুই মাছের মস্তিষ্কে গমন করে বা তার করটিতে গমন করে, এবং নিচের দিকে দেখতে পারবে যে এর পশ্চাৎ দিক বেশ কতগুলো ধমনী তৈরি করছে যা রুই মাছের শরীরের বিভিন্ন অংশে একদম লেজ পর্যন্ত অক্সিজেনেটেড ব্লাডকে ট্রান্সপোর্ট করে। এবং এই ল্যাটারাল অ্যাওর্টার মাঝখানে যে গহ্বর বা যে একটি ফাঁকা অংশ তৈরি হয়েছে এটিকে আমরা বলি কি বলি? সার্কিউলাস সেফালিকাস। আচ্ছা, তো এই ছিল রুই মাছের আসলে ধমনীতন্ত্র, যেখান থেকে আমরা শিখলাম যে রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে কী হবে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসে বিভিন্ন অন্তর্বাহী ধমনী হয়ে ফুলকায় প্রবেশ করে এবং সেই ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে গিয়ে সেই অক্সিজেন প্রবেশ করবে এবং অক্সিজেনটা আবার বহির্বাহী ধমনী হয়ে বাইরে চলে যায়, অর্থাৎ দেহের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের ধমনী হয়ে সেই অক্সিজেনেটেড ব্লাড লেজ পর্যন্ত সারা দেহে তোমার অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে। আসলে এই ধমনীগুলো এখানে সবগুলো ধমনীর নাম নেই, সাবক্লেভিয়ান ধমনী, ইলিয়াক, রেনাল, কর্ডাল, প্যারাইটাল, সিলিয়াকো মেসেন্টারিক, এরকম বিভিন্ন ধরনের ধমনী এখানে আছে যেগুলো রুই মাছের বিভিন্ন অংশে তোমার অক্সিজেনেটেড ব্লাডকে ট্রান্সপোর্ট করে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পরীক্ষা এমসিকিউ এর জন্য এই প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা রুই মাছের কোন অংশে কোন ধমনী অক্সিজেন ট্রান্সপোর্ট করে সেটা তোমরা ভালো করে পড়ে নেবে। আশা করছি আজকের আলোচনা তোমাদের জন্য ফলপ্রসূ হয়েছে, তোমরা বুঝতে পেরেছো যে আমরা কি আলোচনা করতে চাচ্ছিলাম বা আমাদের কতটুকু কি পড়তে হবে, আমাদের ধারণাগুলো কীভাবে পরিষ্কার করতে হবে। তবুও তোমাদের মনের কোথাও যদি কোনো প্রশ্ন থেকে যায় যে এটা কীভাবে হলো বা এটা কীভাবে স্যার ব্যাখ্যা করলো, আবার একটু জিজ্ঞেস করি, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে বা ফেসবুকের যে পোস্টটি থাকবে সেটির নিচে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের বাড়ির কাজ কি। আজকের বাড়ির কাজ হচ্ছে খুব সহজ কিছু প্রশ্ন, সেই আগের কিছু প্রশ্নই আবার আমি রিপিট করে দিয়েছি, খুব বেশি কঠিন কাজ নয় তোমাদের জন্য। রুই মাছকে কার্প জাতীয় মাছ বলা হয় কেন? হোমোসার্কাল লেজ বলতে কী বোঝায়? ফোকাস কি? ভেনাস হার্ট বলতে কী বোঝায়? রুই মাছের শ্রেণীবিন্যাসগত অবস্থান, এটি আসলে দরকার নেই, অনেকেই এটি করে অলরেডি জমা দিয়েছ। তার বদলে তোমরা আজকে রুই মাছের ধমনীতন্ত্রের চিত্রটি এঁকে, রুই মাছের ধমনীতন্ত্র এর হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্রটি এঁকে ব্যাখ্যা সহ 2টি প্রশ্ন হোমওয়ার্ক করবে, ঠিক আছে? তোমাদের জন্য আজকের জন্য ইনস্ট্রাকশন এতটুকুই ছিল। যাই হোক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকার চেষ্টা করো। বাইরের অবস্থা দেখে যতটাই স্বাভাবিক মনে হোক না কেন, অবস্থা মোটেও স্বাভাবিক না, সেটা তুমিও জানো আমিও জানি। প্রতিদিন আমরা আড়াইটার সময় যে নিউজ দেখলেই বুঝতে পারি যে বাইরের অবস্থা আসলে তোমার আমার যে দৃষ্টিসীমা তার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আসলে অন্যরকম হয়ে গেছে।
তো আশা করব সবাই সুস্থ থাকবে, বাড়ির কাজ করে অবশ্যই নেক্সট ক্লাসের আগে সাবমিট করবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।